সবাই কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দোষ দেয় তারা নাকি টাকা খেয়ে ফ্রিতে রিভিউ করে। ভাই একেবারে স্টিকার লাগাই দিছি, নিজের টাকা, ক্যাশ নিজের টাকা দিয়ে এই ইলেকট্রিক স্কুটারটা কিনছি। এই কারণে আপনারা কোনো জায়গায় আপনারা কোম্পানির নাম দেখতে পারবেন না। যারা ইন্টেলিজেন্ট তারা চ্যাট জিপিটি হোক বা জেমিনি হোক সার্চ করে বের করবেন। আজকে একদম অনেস্ট রিভিউ দিব, কেন ইলেকট্রিক স্কুটার কেনা প্রয়োজন বা ইভি কেন চুজ করা প্রয়োজন, কেন কিনবেন না, কি কি প্রবলেম ফেস করছি, মোটরের পাওয়ার থেকে শুরু করে ব্যাটারি ব্যাকআপ, কত বাজেট, এভরিথিং। টু বি অনেস্ট পার্সোনাল রিভিউটা দিব, এই কারণেই বললাম যে কোম্পানির নাম থেকে শুরু করে সবকিছু আমরা ব্লার করে দিয়েছি বা স্টিকার দিয়েছি। তো চলুন শুরু করা যাক ভিডিও। চলুন প্রথমে মাইলেজ নিয়ে কথা বলতে চাই। মাইলেজ কোম্পানি এটাকে ক্লেম করে 35। এখন পর্যন্ত আমি স্পোর্টস মোডে চালিয়ে প্রায় আপনার 120 কিলোমিটার পেয়েছি। আর যদি এটাকে আমি 25 থেকে 30 কিলোমিটার অ্যাভারেজ স্পিডে চালাতাম তাহলে আমি ইজিলি হয়তোবা কোম্পানি যেটা ক্লেম করে সেটা পেয়ে যেতাম। আর চার্জিং টাইম যদি আমি বলতে যাই তাহলে আমি এখন পর্যন্ত যেটা দেখেছি প্রায় 5 থেকে 5.5 ঘন্টা 0 থেকে 100 করতে গেলে এই সময়টা লাগে। এছাড়া যদি আমার 60% 40% থাকে তাহলে আমি সেই ক্ষেত্রে দেখেছি 3-4 ঘন্টা থেকে শুরু করে বা 2.5-3 ঘন্টা এই ধরনের টাইমগুলো লাগে। গাড়ির স্পিড পারফরমেন্স যদি বলি তাহলে আমাকে অনেক মুগ্ধ করেছে। আমি অনেক ভালো ইনস্ট্যান্ট পিকআপ পেয়েছি। ইনস্ট্যান্ট পিকআপ বলতে গেলে রোদের কারণ আসলে তাকাতে পারছি না, তাই গ্লাসটা পরে আসি। যাই হোক, ইনস্ট্যান্ট পিকআপ বলতে আমি চট্টগ্রামের 2 নম্বর গেটে জেমে দাঁড়িয়েছিলাম। আমার পাশে ছিল একটা R1 M দাঁড়িয়েছিল সিলভার কালার। তো আমি স্পোর্টস মোডে হঠাৎ করে পিকআপ দিছি, মানে এত ইনস্ট্যান্ট টর্ক পেয়েছি বা পিকআপ পেয়েছি। 2 সেকেন্ড বা 2.5 সেকেন্ড পরে R1 M ভাই যে ছিল সে আমার পাশে এসে বললো যে ভাই কি চালাচ্ছেন, এত পাওয়ার কেমনে। তো যাই হোক, এটাতে মোটর হিসেবে ব্যবহার করা হয়েছে 1500 ওয়ার্ডের একটা মোটর, যেটা বুস্টিং করলে আপনার 2000 বা 2500 ওয়ার্ডের মতো পাওয়ার জেনারেট করে এক্সট্রা স্পোর্টস মোডে দিলে, যেটা কোম্পানি ক্লেম করতেছে। আমি এখন পর্যন্ত টপ স্পিড পেয়েছি 76। এরপরে আমি আর চেষ্টা করিনি তোলার, কারণ যেহেতু ছোট চাক্কা আমার কাছে মোটামুটি ভয় লাগে। ইনস্ট্যান্ট ব্রেকিং এর অনেক কিছু হিসাব নিকাশ থাকে। তবে ব্রেকিং এর কথা যদি বলি, এইটাতে 2টা ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, যেটা আমি মনে করি এই প্রাইসের ভিতরে অনেক চমৎকার, অনেক ভালো পারফরমেন্স পেয়েছি। ভাই ব্যক্তিগতভাবে বাম হাতে আমার বাই বাউন্ড প্রবলেম আছে, তো আমি সবসময় রেগুলার ডান হাতে ব্রেক করি। বাইক যখন চালাই আমি বাম হাতে ক্লাচ করি, কিন্তু সবসময় সাইকেলে যখন চালাতাম তখন হচ্ছে আমি ডান হাতে ব্রেকটা করতাম। তো এখন পর্যন্ত বাংলাদেশে এই ভাঙা রোড, বৃষ্টি ভেজা রোডে আমার কোনো প্রকার প্রবলেম হয় না ব্রেকিং নিয়ে। পাহাড়ি রাস্তায় এই বাইকের বাস্তব অভিজ্ঞতা বলতে গেলে আপনারা জানেন যে ভাটিয়ারি যে ক্যান্টনমেন্টের রোড আছে, আমি চট্টগ্রামের সিটি গেট হয়ে ভাটিয়ারিতে আমরা 2 জন ভাটিয়ারি ক্যান্টনমেন্টের রোড দিয়ে গিয়ে এই যে অক্সিজেন হয়ে বের হয়েছি। কোনো প্রকার ইস্যু, ক্লাইম্বিং করতে ইস্যু, এই ধরনের কোনো কিছু ফেস করিনি। তবে গাড়িটা 100% চার্জ ছিল। আমি মনে হয় আশেপাশে একটু চালানোর পর তখন 60, 65 বা 55 এরকম ছিল। তো মোটামুটি আমি ভালো পারফরমেন্স পেয়েছি, আমাকে এক্সট্রা কোনো হ্যাসেল দেয় না যে গাড়ি উঠতেছে না। এই ইভি বাইকের যে জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে, যে ফিচারগুলো অনেক বেশি ভালো লেগেছে, সেই ফিচারগুলো নিয়ে কথা বলবো। আর কি কি খারাপ দিক সেটা নিয়ে এখন আলোচনা করবো। তো আসেন প্রথমে ভালো ফিচারগুলো নিয়ে কথা বলা যাক। এটার সবচেয়ে যেটা একটা ভালো লেগেছে সেটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল। আমি যদি স্পিড যদি 20-এর মতো তুলি, 20 কিলোমিটার স্পিড তোলার পর আমি যদি ক্রুজ কন্ট্রোলে প্রেস করে দিই, ক্রুজ কন্ট্রোলে প্রেস করে দিলে বাইকটা ওই 20টাকেই মেনটেন করবে। 20-এর পরে আপনি এটা 25 হইতে পারে, 30 হইতে পারে বা 70 হইতে পারে, যতটুকু তোলা যায় ওটার পর আপনি লক করে দিতে পারবেন। এটার আর একটা ফিচার ভালো লেগেছে, সেটা হচ্ছে যে ট্র্যাকশন কন্ট্রোল, যেটা হচ্ছে গাড়ির সাথে একটা অ্যাপ আসে বা সফটওয়্যার কন্ট্রোলিং, সেটার মাধ্যমে অন করতে হয়। ধরেন আপনি কাদা মাটিতে যাচ্ছেন, আপনি পিকআপ দিয়েছেন, তো ইনস্ট্যান্ট দেখা গেল যে আপনার নিচের মাটি থেকে চাক্কাটা ফ্রি ঘুরতেছে, তখন সেটা স্লিপি জায়গায় অনেকটা মোটামুটি হেল্প করবে। তবে এটার ফিচার কতটুকু আসলে কার্যকর এই বাইকের ক্ষেত্রে সেটা বলতে পারছি না বা সন্দিহান। আর একটা যেটা আমার কাছে ভালো লেগেছে অনেক সম্ভব, সেটা ভাটিয়ারিতে গিয়ে এবং ফ্লাইওভারের ফিলটা পেয়েছি, সেটা হচ্ছে এখানে দেখেন, এখানে একটা স্কুটির একটা চিহ্ন হয়তো বা দেখা যাচ্ছে কিনা জানি না, একটা পাহাড় থেকে নামার সময় ডিসেন্ট হিল, আপনি যখন উঁচু জায়গা থেকে নামবেন তখন অটোমেটিক চাক্কা বা মোটরটা লক হবে এবং ব্রেকিং, এটাকে আপনি ইঞ্জিন ব্রেকিং এর মতো বলতে পারেন। ইঞ্জিন ব্রেকিং এর মতো একটু একটু করে ব্রেক করবে এবং আপনার বাইকটা যে রানিংটা থাকে সেটাকে গতিটাকে আরো আস্তে আস্তে কমিয়ে দিবে। আর একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হলো যে রিভার্স। আমি যদি এই যে 8টাকে প্রেস করে রাখি, 8টাকে দেখেন ডিসপ্লেতে দেখো 8টাতে প্রেস করে রাখি, তাহলে এখানে রিভার্স একটা আর উঠছে, রিভার্স। এবং আমি যদি এই মুহূর্তে পিকআপটা দিই, আমার পিছনের চাকা রিভার্স ঘুরবে। এটা হচ্ছে পার্কিং এ যারা থাকেন বা আপনি একটা ধরেন এখানে আমি নামাইলাম, পিছনে তুলতে কষ্ট হচ্ছে, তো রিভার্সে চাপ দিয়ে আমি যদি একটু করে থ্রটলটা দিই, গাড়িটা নিজেই থেকে পিছনের দিকে আসবে। ছাপড়িগুলো যাক। আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে সেটা হলো যে ব্লুটুথ অ্যাপ কন্ট্রোল। আপনার ফোনে যদি কানেক্ট করা থাকে ব্লুটুথ, তাহলে আপনার চাবি ছাড়া এই গাড়ি আপনি চালাতে পারবেন। ফ্যামিলি মেম্বার যারা আছে 4 থেকে 5 জন চালাতে পারবেন ব্লুটুথ দিয়ে। আপনি এটার যে সেন্সিটিভ অ্যালার্মটা থাকে সেটা অফ করতে পারবেন। চার্জিং ফিচার এগুলো দেখা যাবে। তবে মোটামুটি শুধু চালানোর জন্য পারফেক্ট, কারণ আমি চাবি গাড়িতে সবসময় ইউজ করি না, আমি জাস্ট কোমরে থাকে। আরেকটা ফিচার যেটা আমরা তেলের গাড়িগুলোর ভিতরে দেখে থাকি বা দামি বাইকগুলোতে দেখে থাকি, সেটা হলো যে সাইড স্ট্যান্ডটা যদি নামানো থাকে তাহলে গাড়ি স্পোর্টসে থাকুক নর্মালে থাকুক কোনোভাবেই পিক আপ নিবে না। এটা আবার অ্যাপ
দিয়ে চাইলেও আপনি কন্ট্রোল করতে পারেন। এটা আমার কাছে অনেক দুর্দান্ত মনে হয়েছে। এখানে ধরেন পার্কিং, আপনি যদি যখন হচ্ছে ট্রাফিকে থাকবেন আপনি চাইলে পার্কিং দিতে পারেন। ব্রেকটা আবার যদি ব্রেক ধরেন রেডি টু গো হয়ে যাবে। আর এখানে অপশনগুলো আমি আপনার একটা একটা করে বলি। প্রথমেতে আসা যাক এই অপশনটা দিয়ে হচ্ছে যে আপনি এ দিয়ে হচ্ছে যে আপনি পার্কিং এ বা আশেপাশে জাস্ট ছোট জায়গাতে ঘোরানোর জন্য এটাতে সর্বোচ্চ স্পিড ঘন্টায় 3 থেকে 4 কিলোমিটার বা 5 কিলোমিটার। এরপর যদি আপনি আবার এই যে এসটি সিয়ারা বা ট্যাঙ্গো, যেটা এখানে যদি আপনি একটা প্রেস করেন তাহলে হচ্ছে টিটিএফআর, সরি টিটিএফআর ফুল মিনিং কি জানি না, এটাতে সর্বোচ্চ গতি আপনার 55 পর্যন্ত উঠে। তো এখানে একটা ইস্যু আছে, সেটা হলো যে আপনি হচ্ছে যে থ্রটলটা পুরো দিবেন, দেওয়ার পর ছেড়ে আবার দিবেন, এখানে একটা রকেট উঠবে, রকেট সিম্বল উঠবে, তখন ওটা দেখা গেল যে 55 থেকে 61 পর্যন্ত যাবে। আবার আপনি যখন এসটিতে আবার একটা চাপ প্রেস দিবেন তখন স্পোর্টস মোড, তখন এখানে একটা স্পোর্টস মোডের চিহ্ন উঠবে। স্পোর্টস মোড যখন দিবেন, স্পোর্টস মোডটা হচ্ছে যে আপনার 55 থেকে বা 60 থেকে সেটাকে হাই 70, 75, 76 যাওয়া, আরো যদি আমি তুলি নাই, আরো যদি হয় সেটা বৃদ্ধি করবে। তখন আপনাকে যেটা করতে হবে 70-র কাছাকাছি চলে যাওয়ার পর যেটা আপনাকে করতে হবে সেটা হলো যে থ্রটলটাকে ছেড়ে দিয়ে আবার যদি পিক আপ দেন আবার রকেট একটা চিহ্ন উঠবে। তবে সেটা বাইকের ক্ষেত্রে ক্ষতি, কারণ বাইকের আপনার মোটরটা হচ্ছে 1500 ওয়াট, কিন্তু এটাকে যখন আপনার এক্সট্রা বুস্ট করেন তখন 2500 ওয়াটের একটা পাওয়ার জেনারেট করে। কন্টিনিউসলি যদি আপনি চালান ব্যাটারি এবং মোটরের উপর একটা এক্সট্রা প্রেসার পড়বে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে এই গাড়ির আলো কেমন দেখেন, এটা লো বিম, এবং আমি আবার অফ করলাম, রাস্তার আলো দেখেন আর গাড়ির আলো দেখেন, এবং এটা হচ্ছে হাই বিম। দেখেন হাই বিমে আলোটা অনেক দূর পর্যন্ত যায়, যে কোনো তেলের গাড়িকে ইজিলি বিট করতে পারবে এরকম পরিমাণ আলো। এই ক্ষেত্রে আমার কোনো অবজেকশন নেই, যথেষ্ট পরিমাণে আলো। স্পোর্টস মোডে একটা টান দিলাম, ক্যামেরার জন্য ভয় লাগতেছে আমার। তো স্পোর্টস মোডে 40, 42, এই না 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 অনেক পাওয়ার, অনেক পাওয়ার, অনেক পাওয়ার। ভালোই ইনস্ট্যান্ট পিক আপ পাচ্ছি, রেডি পিক আপ খুব দ্রুতই উঠতেছে। সো যাই হোক, আমরা এখন এডিটিং প্যানেলে যাব, ফুটেজ নেওয়া শেষ। সব কিছু যদি ভালো হয় তাহলে তার রিভিউ হতো না। এবার আসেন এটার খারাপ দিক। ভাই প্রথমত আমার কাছে লুকিং গ্লাসটার ক্ষেত্রে যদি আমি বলি, লুকিং গ্লাসটা আমার কাছে তেমন একটা পারফেক্টলি মনে হয়নি, কেন একটু বড় হওয়া উচিত ছিল। তো এটার কিছু ব্ল্যাঙ্ক স্পট আমি খেয়াল করেছি, দেখলো যে আমি রাস্তা পার হচ্ছি, পাশ থেকে একটা গাড়ি ঢুকলো বা এগুলো আমি খেয়াল করলাম, আমি অনেকভাবে অ্যাডজাস্ট করছি, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি অনেকভাবে অ্যাডজাস্ট করছি, তবে আমার মন মতো এটা লুকিং গ্লাসটা আমি পারফেক্টলি পাই নাই। দ্বিতীয়ত এই বাইকের ব্যাটারি, যেহেতু এখানে গ্রাফাইন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, গ্রাফাইন লিড অ্যাসিড ব্যাটারির আধুনিক সংস্করণ হলেও এই ব্যাটারিটা অসম্ভব ভারী, যার কারণে এই বাইকটা আমার কাছে মনে হয়েছে তেলের বাইকের চাইতে অনেকাংশে ভারী। আমার মোটামুটি কোনো জায়গায় যদি এটাকে একটু হেভি আলগাতে হয় বা মুভ করাতে হয় আমার কষ্ট হয়ে যায়। তবে এই গাড়ির যে প্রাইস অনুযায়ী এটাতে লিপো 4 যে ব্যাটারি সেটা ব্যবহার করা যেতে পারতো। লিপো 4 ব্যাটারি সম্বন্ধে যদি একটু বলি, এই ব্যাটারির লাইফ সাইকেল হয়ে থাকে 3 থেকে 5000 সাইকেল, মানে হচ্ছে যে আপনি প্রতিদিন যদি একবারও করে চার্জ যেমন ডিসচার্জ করেন তাহলে 8 থেকে 10 বছর ওই ব্যাটারির লাইফ সাইকেল পাবেন। কোম্পানি এটাকে 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে সেল করছে, মানে 2 বছরের ভিতরে যদি ব্যাটারির ব্যাকআপ কমে বা কোনো প্রবলেম হয় তাহলে কোম্পানি সেটা রিপ্লেস করে দিবে। আরেকটা যেটা প্রবলেম ফেস করেছি সেটা হলো যে এটার মোটরের কোনো প্রকার সাউন্ড নেই। অটোরিকশাগুলো আছে, অটোরিকশার মোটামুটি বা মোটরের একটু ফ্রিকশনের কারণে সাউন্ড আছে, কিন্তু এটার কোনো প্রকার সাউন্ড না হওয়ার কারণে পাশ দিয়ে যদি, আমি তো হর্ন বাজাই না, আমার পছন্দ না হর্ন বাজানো, পাশ দিয়ে যদি যাই, আমি যদি আস্তে করে সাইড কেটে যাই তাহলে যে সকল আপু বা ময় মুরব্বী থাকে তারা ভয় পেয়ে থাকে। আর হর্নের ক্ষেত্রে যেটা বলবো বা সাউন্ডের ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো, যেহেতু চাইনিজ গাড়ি, চায়নাতে তারা ইমার্জেন্সি ছাড়া বা ইম্পর্টেন্ট প্রয়োজন ছাড়া তারা হচ্ছে যে তারা হর্নটা প্রেস করে না। এটা যে সাউন্ডটা আছে এটা বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের রোডের ক্ষেত্রে খুবই কম, কারণ বাংলাদেশের মানুষ হর্ন ছাড়া রাস্তাঘাট থেকে সরে না, এটা একটা বাস্তব অভিজ্ঞতা। তো সেই অনুযায়ী একটু সাউন্ডটা কম, তবে চাইনিজ গাড়ি হিসাবে ওদের জন্য, ওরা হিসাব করে রেডি করেছে, ওদের জন্য পারফেক্ট বলে আমি মনে করি। এবার আসেন কেন আপনি ইভি বাইক কিনবেন বাংলাদেশে আর কেন কিনবেন না সেই টপিকটা নিয়ে কথা বলবো। তবে আসেন আগে কেন কিনবেন না। ভাই আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি মোটো ব্লগিং করবেন, বাংলাদেশে বিভিন্ন প্লেসে ঘুরবেন, সাজেক যাবেন, রাঙামাটি যাবেন, তাহলে আপাতত এই ইভি বাইক বা ইলেকট্রিক বাইক আপনার জন্য না, কারণ এটার ব্যাটারি চার্জিং টাইম, আবার বলতেছি চার্জিং টাইম 4.5 ঘন্টা 5 ঘন্টা লাগে। আপনি এটাকে কোনো জায়গায় বসে এতক্ষণ ওয়েট করতে পারবেন না। আর একটা যেটা সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত চার্জিং স্টেশন হয়নি। আপনি সাজেক গেলেন বা কোনো একটা টুরিস্ট প্লেসে গেলেন বা কক্সবাজার গেলেন, যে আপনি এটাকে একটা পার্কিং এ রেখে চার্জিং করবেন, কারণ এটার যে চার্জার আছে, চার্জারটা প্রায় 500 ওয়াটের মতো ইলেকট্রিসিটি কনজিউম করে। তো আপনার এটাকে কোথাও চার্জে দেওয়ার ওরকম ফ্যাসিলিটি এখনো বাংলাদেশে নেই। না ধরেন আপনার ব্যাটারি রিপ্লেস করে আর একটা ফুল চার্জ ব্যাটারি ইনস্ট্যান্ট লাগাতে পারবেন, সেই ফ্যাসিলিটিটাও এই এখন পর্যন্ত বাংলাদেশে নেই। তো এই ক্ষেত্রে তো বুঝতেই পারতেছেন কেন আপনি ইভি কিনবেন না। প্রথমত হচ্ছে যে আপনার চার্জিং এর ইস্যুটা, ঠিক আছে, পাওয়ারটা অনেক ভালো, 2500 ওয়াটের মোটর আছে, বিভিন্ন ওয়াটের মোটরের ইভি বাইকগুলো আছে, তাদের স্পিডও অনেক ভালো, কিন্তু দেখা গেল যে চার্জিং ইস্যুটার কারণে আপনি লং ডিস্টেন্সে কভার করতে পারবেন না। তো আমি মোটামুটি শহর থেকে যাওয়া আসা করি, তো ম্যাক্সিমাম টাইম আমি যেটা করি সেটা হলো যে আমি স্পোর্টসেই চালাই এবং বাড়িতে গিয়ে সেটাকে আমি চার্জ দেই, আমার মোটামুটি হয়ে যায় সবকিছু, আমার কোনো প্রবলেম হয় না। এটা হলো যে খারাপ দিক। এখন হচ্ছে কেন কিনবেন। আমার মতো যারা আছে সিটির ভিতরে ধরেন প্রতিদিন 25, 30,
35 বা সামটাইমস 50 কিলোমিটার চালাতে হয়, তাদের জন্য এই ইভি বাইকটা খুবই প্রয়োজন এবং খুবই সাশ্রয় মূল্যে। এবার আসেন, আসলে সবসময় আসলে নাম বললে নয়, আমি চায়নাতে প্রায় অনেক দিন ছিলাম, 2বার আমি চায়না গিয়েছি, লাস্টবার আমি 17-18 দিন ছিলাম। ওয়ার্ল্ডে বেস্ট ইভির ভিতরে 2টা কোম্পানি বা স্কুটার বা বাইকের ক্ষেত্রে 2টা কোম্পানি সবচেয়ে জনপ্রিয় চায়নাতে, সেটা হলো যে ইয়াদিয়া। হ্যাঁ, আমার এই বাইকটা হচ্ছে ইয়াদিয়া কোম্পানির, এটার মডেলটা হচ্ছে GT60। আমি চায়নায় প্রতি যদি 100টা ইভি স্কুটি দেখে থাকি, ছোট বড় বিভিন্ন সাইজের, কোনোটা চাক্কা বড়, ডিস্ক বড়, পাওয়ারফুল দেখে থাকি, তার ভিতরে ধরেন 50-55টা আমি দেখেছি ইয়াদিয়ার বিভিন্ন ধরনের মডেল আছে। আমারটা মডেলটা হচ্ছে GT60 আমি বললাম। আর একটা কোম্পানি সেটা হচ্ছে টেলজি আমি 35-36টার মতো দেখেছি। আর বাকিগুলো বিভিন্ন কোম্পানি ছিল, কোনোটাতে পান্ডার চিহ্ন, বিভিন্ন চিহ্ন তাদের লোকাল ব্র্যান্ড। যেমন আমি আপনাকে মাস্ট বি সাজেস্ট করবো, বাংলাদেশে যদি কোনো ইভি বাইক কিনেন, মাস্ট বি আপনি ইয়াদিয়া অথবা টেলজি এই দুটো কোম্পানির বাইক নিতে পারেন, কারণ এরা হচ্ছে যে মাদার ব্র্যান্ড বা মাদার কোম্পানি, যারা হচ্ছে ডিরেক্ট নিজেরা ইভি বানায়। এক্ষেত্রে বাংলাদেশের অনেকগুলো কোম্পানি আছে, অনেকগুলো কোম্পানি আনে, তারা আমি যতটুকু আমার ধারণা, আমি যতটুকু জানি ম্যাক্সিমাম কোম্পানি, বাংলাদেশের মাদার কোম্পানি একটা কিন্তু বানায়, আমি নাম উল্লেখ করলাম না, তারা কিন্তু পার্টস বাইক থেকে এনে দেশে অ্যাসেম্বল করে বানায়। তারা কিন্তু ডিরেক্ট বাইক কোনো কোম্পানি না। ইয়াদিয়া হচ্ছে যে আপনি যদি এখানে একটা নাট দেখেন, একটা যদি নাট বল্টুটাও দেখেন, আমি আসলে জানার সত্যি বললাম, এই যে ব্রেকিংটাও ওই কোম্পানির, ঠিক আছে। আমার একটা যে স্ক্রু ড্রাইভার, একটা স্ক্রুতেও কিন্তু ওদের কোম্পানি লেখা আছে। সো এই ক্ষেত্রে আমি আপনাকে মাস্ট বি সাজেস্ট করবো যে টেলজিটা অনেক ভালো করতেছে এখন। তবে আপনি যদি বলেন যে না, ভালো একটা কোম্পানি চায়নাতে যেটা ভালো চলে, সেই ক্ষেত্রে আমি আপনাকে মাস্ট বি সাজেস্ট করবো, সেটা হলো যে আপনি ইয়াদি নিতে পারেন। টেলজিও অনেক ভালো। আমি নেক্সট একটা টেলজির আর একটা বাইক নেওয়ার দেখছি, ওদের আর কয়েকটা বাইক আসছে, ওদের একটা বাইক হয়তো বা নিব। তো মোটামুটি শহরে যারা রাইড করেন তাদের জন্য পারফেক্ট। আমার বন্ধুর এখানে একটা স্কুটি আছে, তার মাইলেজ 35-40 বা 50 সামথিং দেয়। এছাড়া আরো ইন্টার বা বিভিন্ন বাইক আছে যেগুলো 35-36 মাইলেজ দেয়। 2 বছর পরেও যদি আপনি ওই বাইকটার ফুয়েল বা মোবিল এফিসিয়েন্সি বা ইঞ্জিন অয়েলের খরচ হিসাব করেন, তাহলে 2 থেকে 2.5 লাখ টাকা আপনি ইজিলি চলে যাবে যদি মিনিমাম আপনি 20-25 কিলোমিটার চালান। আর ইভি বাইকটা 18 টাকা চার্জে আপনি 100 কিলোমিটারও যদি ধরেন, 18 টাকা চার্জে বা 18 টাকা খরচ করে আপনি 100 কিলোমিটার যেতে পারছেন। এই 100 কিলোমিটার আপনাকে একটা বাইকে যদি যেতে হয়, যদি 40-45 কিলোমিটার মাইলেজও দেয় বা যদি 50 কিলোমিটারও মাইলেজ দেয় 100 কিলোমিটার, আপনি যদি এখন তেলের খরচ যদি 145 হিসাব করেন, 2 লিটার তেলের খরচ 290 টাকা আসতেছে। সেই জায়গায় 290 টাকা চার্জে আমি কত কিলো যেতে পারবো, বুঝতেছেন? আর 2 বছর যেহেতু এটা ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোম্পানি দিচ্ছে, সেই ক্ষেত্রে আমি 2 বছর পরেও যদি এটার ব্যাটারি পাল্টায়, হয়তো আমার 25,000 বা 30,000 টাকা যাবে। কিন্তু চিন্তা করেন, একটা ইলেকট্রিক একটা তেলের গাড়িতে, হ্যাঁ তেলের গাড়ি আপনাকে অনেক ফ্রিডম দিচ্ছে, অনেক দূর দূরান্ত যেতে পারবেন, কিন্তু আপনার এটার পিছনে আপনার 2.5 লাখ 3 লাখ টাকার উপরে তেল এবং ইঞ্জিন অয়েল চলে যাবে। আর বাকি সবগুলো অন্য গাড়ির মতোই খরচ। এটার ব্রেকিং অয়েল যদি চেঞ্জ করতে হয়, ব্রেকের লিভার যদি ক্র্যাশ করে, বা আপনার যদি ডিস্ক প্যাডে যদি ক্ষয় হয়, ডিস্ক প্যাড পাল্টানো, সবকিছু অন্য গাড়ির মতো। আর এই গাড়িটার বিশেষ করে এই GT60 এই মডেলটা আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ক্র্যাশ গার্ডটা আমার অনেক বেশি ভালো লেগেছে। কোম্পানি ক্লেম করে এখানে 4 থেকে 5 কেজি আমি লোড দিতে পারবো। তবে কোম্পানি যেহেতু এটার এত প্রাইস দিচ্ছে, এখানে একটা পাপোশ দিতে পারতো, এটা আমি 250 টাকা খরচ করে বানিয়েছি। এবার আসেন, এই মুহূর্তে এটার প্রাইস হচ্ছে 1,67,000 টাকা, অফিসিয়াল প্রাইস এটার 1,67,000 টাকা। বাংলাদেশে যে কোনো একটা ইম্পোর্টার এটা ইম্পোর্ট করে। আমি ভিডিওর ক্ষেত্রে আপনারা বলেন যে ইউটিউবাররা টাকা পয়সা নিয়ে এসেই করে, তো এই কারণে আমি কোম্পানিটার নাম বলতেছি, কারা ইম্পোর্ট করে আপনারা বের করে নেবেন। তো যাই হোক, একটা রিমোট দেয় যেটা দিয়ে আপনি চাইলে টাচ সেন্সিটিভ অফ করতে পারবেন, অন করতে পারবেন। এটা দিক যদি বলি আমার জন্য কেন, এখানে আমি আপনাদেরকে একে একে দেখাই। আমার পার্সটা এখানে রাখছি, এই যে তাদের লোগো ঘুরছি, সার্জিক্যাল ট্যাপ আমি আনছিলাম, আর এখানে টুকটাক আমার ক্যামেরা ইকুইপমেন্ট আমার সাথে আছে, এন্ড অলসো আমার গগলসের গ্লাসের প্যাকেটটা, তারপর হচ্ছে যে আমার পুরো ড্রোনের ব্যাগ, আমি যদি দেখাই শেষই হবে না। এটা হচ্ছে তাদের চার্জার, ইয়েস এটা হচ্ছে তাদের চার্জার, যেটা 72 ভোল্ট। এছাড়া এখানে আরো অনেক জায়গা আছে, অনেক স্পেস, ঠিক আছে। এটা হচ্ছে মাল্টিপ্লাগ, বাড়িতে গেলে বা কোথাও গেলে মাল্টিপ্লাগটা সবসময় থাকে, এই হচ্ছে বিষয়। এখানে আমি দেখছেন আমার পুরো ড্রোন, পুরো ক্যামেরা সেটআপ এটার ভিতর হয়ে গেছে। এখানে আমি আমার হেলমেটটা রাখতে পারি, এখানে গাড়ি ক্লিন করার জন্য একটা ক্লথ আছে, আমার কি বলে এটাকে, গ্লোভস না গ্লাভস, ওকে সরি ফর মিস্টেক। আর ডিস্ক লক ব্রেক আছে, মোটামুটি জিনিসপত্র রাখতে পারি। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার হিসাবে আমার জন্য পারফেক্ট। ওই কারণে মানুষ কি বলে এটা নিয়ে আমার ভাবার চিন্তা নাই, মানুষ হাসতে পারে, কিন্তু আমি এটা খুলি নাই। অনেকজনকে দেখলাম, আমি এই সেম মডেলের কয়েকটা বাইক দেখলাম, তারা খুলে রাখছে, আমার কাছে ভালো লাগে। তবে এটা থাকার কারণে পিছনে যে বসে, তার আমার মতো যদি একটু মুটোসুটো হয়, তাহলে তার বসতে একটু কষ্ট হবে, এই হচ্ছে বিষয়। লাস্ট কোরবানির ঈদের সময় সহস্রধারা 2-তে গিয়েছিলাম। আপনারা জানেন সহস্রধারা 2 রাস্তাটা হচ্ছে ইট সোলিং রোড, মোটামুটি কাদা সবকিছু, এবং হাই প্রেশার গান দিয়ে এটাকে ক্লিন করেছি। অন্যান্য বাইকের মতো কোনো প্রকার কোনো প্রবলেম ইস্যু ফেস করিনি। এই ধারণা থেকে যদি বের হতে পারেন যে একটা ইভি বাইক সাস্টেন্ট করবে কিনা বা আপনাকে কোনো প্যারাই দিবে কিনা, এই ধারণা থেকে যদি বের হতে পারেন, আমি আপনাকে সাজেস্ট করবো টেলজি কোম্পানির বাইক আছে, ইয়াদিয়া আছে, তারপর রিভো আছে, আর অনেকগুলো কোম্পানি আছে
যাচাই বাছাই করে নেন। তবে আমি বলবো যে কোম্পানিগুলো গ্লোবালি পাশের দেশে বা অন্যান্য দেশে গ্লোবালি সেল হচ্ছে বা যাচ্ছে, ওই দুইটা কোম্পানি আপনারা চুজ রাখতে পারেন। আর এই হচ্ছে মোটামুটি বিষয়। এখন পর্যন্ত আমি সার্ভিস ভালো পাচ্ছি, আর কিছু বলার আছে বলার নাই। তাহলে ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিবেন, লাইক করে দিবেন। আর আমার আর 3-4 হাজার দরকার হয়তো বা সাবস্ক্রাইবার, 4 লাখ সাবস্ক্রাইবার হতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।